আচ্ছা, ক্লাস 8-এর আজকে এক্সারসাইজ 3টা শুরু করছি। এক্সারসাইজ 3 শুরু করার প্রথমেই কারণ হচ্ছে, কারণ এক্সারসাইজ 1-এ হচ্ছে তোমাদের পূর্বপাঠের পুনরালোচনা। ওখানেই তোমাদের ম্যাক্সিমাম অঙ্কই ক্লাস 7-এ আমি করিয়েছি। ক্লাস 7-এ তো অনলাইন ক্লাসেও কিন্তু আমি যাবতীয় অঙ্কগুলোই, ম্যাক্সিমাম অঙ্কগুলোই করানো আছে, যেগুলো এক্সারসাইজ 1-এ পূর্বপাঠের পুনরালোচনাতে আছে। আচ্ছা, এক্সারসাইজ 2-তে যেটা আছে পাইচিত্র, সেই পাইচিত্র হচ্ছে তোমাদের প্রথমেই থাকে না, প্রথম ইউনিট টেস্টে। এক্সারসাইজ 3টা থাকে, সেই জন্য আমি প্রথমেই মূলদ সংখ্যার ধারণা এই চ্যাপ্টারটা করাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, মূলদ সংখ্যা ধারণাতে প্রথমেই আমাদের জানতে হবে যে মূলদ সংখ্যা কাকে বলে। ঠিক আছে? মেইন প্রশ্ন হচ্ছে মূলদ সংখ্যা কাকে বলে, তারপর হচ্ছে মূলদ সংখ্যাগুলো আমরা কিভাবে পাই, তারপর হচ্ছে মূলদ সংখ্যা নিয়ে আমরা কিভাবে বিভিন্ন কাজে, মানে বিভিন্ন অঙ্কে ব্যবহার করি। মূলদ সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, সেই সমস্ত সংখ্যাকে আমরা বলি হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। আচ্ছা, p/q আকারে প্রকাশ করা মানেটা কি? মানে হচ্ছে, যেমন সহজেই যদি আমার একটা সংখ্যাকে কেউ বলে যে একটা সংখ্যা লেখো তো যেটা p/q আকারে আছে, আমাদের প্রথমেই মনে হবে কেন? ভগ্নাংশ, তাই তো? আমি যদি যে কোনো একটা ভগ্নাংশ লিখি 3/5 ফরসে, তা 3/5-এ কি আছে? এটা p/q এর মতো দেখতে না? p/q এর মতো দেখতে, p এর জায়গায় আছে 3, q এর জায়গায় আছে 5। তাহলে যদি 3/5 কোনো একটা সংখ্যা থাকে যেটা ভগ্নাংশ, যাবতীয় যতগুলো ভগ্নাংশ আমরা জানবো সব ভগ্নাংশই তার মানে অবশ্যই মূলদ সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এছাড়া 3/5 এক ধরনের ভগ্নাংশ। মনে করে দেখো, তোমরা পড়েছো, যে ধরনের ভগ্নাংশের ওপরের সংখ্যাটা নিচের সংখ্যার থেকে ছোট হয় তাকে আমরা কি যেন বলি? তাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? এই প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, তাহলে এবার একটা অপ্রকৃত ভগ্নাংশ লিখি। অপ্রকৃত ভগ্নাংশ যেমন এর উল্টোটাই লিখি, 5/3। অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে কি হয়? ওপরের যে সংখ্যাটা নিচের সংখ্যার থেকে বড় হয়। এটাকে আমরা কি যেন বলি? এটাকে বলি ভগ্নাংশের লব, আর এটাকে বলি হর। লব যখন হরের থেকে বড় হয় তখন সেটা হয় অপ্রকৃত ভগ্নাংশ, যেখান থেকে পরে আমরা ভাগ করলে পরে মিশ্র ভগ্নাংশ পাই। আর যখন লব হরের থেকে ছোট হয় তখন সেটা হয় প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? তাহলে প্রকৃত আর অপ্রকৃত এই দুটো প্রকার ভগ্নাংশকেই কিন্তু আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে? তাহলে সেখান থেকেই কিন্তু আমরা মূলদ সংখ্যা পাই। এইবারে কথা হচ্ছে যে তাহলে আমরা এই যে মূলদ সংখ্যার কথা আমি বলছি, এই মূলদ সংখ্যাটা অ্যাকচুয়ালি আমি পাচ্ছি কোথা থেকে? মূলদ সংখ্যাগুলো আমরা পাবো কোথা থেকে? ও, তার আগে একটা ইম্পর্টেন্ট কথা, যে p/q আকারে কি শুধুমাত্র ভগ্নাংশকে প্রকাশ করা যায়? মনে হতে পারে হ্যাঁ, কিন্তু উত্তরটা আসলে না। আমরা যদি এমনি একটা সংখ্যা লিখি, ঠিক আছে, ইন্টিজার মানে যে কোনো একটা সংখ্যা, পূর্ণ সংখ্যা আর কি, সেই পূর্ণ সংখ্যাকেও কিন্তু আমরা p/q আকারে লিখতে পারি। যেমন আমি একটা পূর্ণ সংখ্যা লিখেছি 3। 3কে আমি এটা লিখতেই পারি না? 3/1 লিখতেই তো পারি। যে কোনো পূর্ণ সংখ্যাকে আমি যদি এখানে 11 লিখি, 11কেও কিন্তু আমি লিখতে পারি 11/1, 11/1। ঠিক আছে? তাই যে কোনো পূর্ণ সংখ্যাকেও কিন্তু আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। তাহলে যে সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি তারাই হচ্ছে মূলদ সংখ্যা। বেসিক্যালি আমরা এখনো অবধি মূলদ সংখ্যা নিয়ে যাবতীয় কাজ করি। তাহলে অমূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা কি জানতে গেলে আমাদের তো এটা মনেই আসতে পারে যে তাহলে তো যতগুলো সংখ্যা আমরা এখন অবধি জেনেছি সবই তো মূলদ সংখ্যা, তাহলে তো এমনি সংখ্যা বললেই হতো, মূলদ সংখ্যা বলার দরকার কি ছিল? তাহলে অমূলদ সংখ্যাটা কি? অমূলদ সংখ্যা হচ্ছে, অমূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না, যেগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না। p/q আকারে প্রকাশ করতে পারি না কোন সংখ্যাগুলোতে? যেগুলোকে ভাগ করলে পরে আমি একটা মানে অনন্তকালের একটা দশমিক ভগ্নাংশ পাবো। ঠিক আছে? মানেটা কি? এখানে 3/5কে আমি যদি দশমিক ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কি পাবো? 3কে আমি 5 দিয়ে ভাগ করব, তাই তো?
3কে 5 দিয়ে ভাগ করলে কি হয়? প্রথমে একটা পয়েন্ট আসে, 0 আসে, 5 ছক 30। তাহলে 3/5কে আমি দশমিক ভগ্নাংশতে লিখলে 0.6 লিখে শেষ। তাই তো, মিলে গেল, উত্তর মিলে গেল, পয়েন্ট আসলো কিন্তু উত্তরটা মিলে গেল। এমন এমন দশমিক ভগ্নাংশ আছে যেগুলো এমন এমন সংখ্যা থেকে আসে যে দশমিক ভগ্নাংশগুলো কোনো এন্ড নেই। ঠিক আছে, যেমন একটা সংখ্যা আমি বলছি, একটা সংখ্যা হচ্ছে যেমন √2। ঠিক আছে, আচ্ছা √2টা কি? √2 হচ্ছে এমন একটা সংখ্যা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে রুট এই চিহ্নটার সাথে কি তোমরা পরিচিত? এই চিহ্নটা হচ্ছে বর্গমূল করার চিহ্ন, বর্গমূল করার চিহ্ন, তাই তো? যেমন আমরা যদি যে কোনো একটা সংখ্যা, যেমন সব সংখ্যা তো বর্গ হয় না, 9 যেমন একটা বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, 9কে আমি যদি বর্গমূল করি তাহলে 3 × 3 করলে তার বর্গমূল পাই 3। ঠিক আছে, কিন্তু আমি যদি √2 করি, তেমনি 9কে শুধু বর্গমূল করলে আমি একটা পূর্ণ সংখ্যা পাবো না, এরকম আরো পূর্ণবর্গ সংখ্যা আছে, যেমন 16, তাকে বর্গমূল করলে আমি 4 পাই। কিন্তু আমি যদি এই √2কে আমি যদি বর্গমূল করতে যাই, একে আমি কিছুতেই এরকম পূর্ণ সংখ্যা লিখতে পারবো না, কারণ এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। একে আমি প্রায় লিখতে পারবো কি 1.414, তারপরে আরো অসংখ্য সংখ্যা আছে, মানে কোনোদিনই আর শেষ হবে না। ঠিক আছে, তেমনই আরেকটা সংখ্যা হচ্ছে √3, যে আমি যদি 3কে বর্গমূল করি তাহলে এমন একটা সংখ্যা পাই, সেটা হচ্ছে 1.732, তারপরে আরো অনেক সংখ্যা আছে, মানে কোনোদিনই আর শেষ হবে না। তো যে ভাগগুলো কোনোদিনই আর শেষ হয় না, মানে আমরা জানি যে এমনি কিছু কিছু সংখ্যা আছে সঙ্গে সঙ্গে ভাগ হয়ে যায়, ঠিক আছে, যার উত্তরটা হয় 2 বা 3 বা 4 আসে। কিছু কিছু সংখ্যা আছে পয়েন্ট দিয়ে অন্তত মেলে, ঠিক আছে, 1.5, 1.3 এরকম ভাবে হয়তো মিলে গেল। কিন্তু এই ধরনের সংখ্যা, যে সংখ্যাগুলো পয়েন্টের পরেও আর কোনোদিন শেষই হচ্ছে না, পয়েন্টের পরেও আর কোনোদিনও মিলবে না, সেই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলি অমূলদ সংখ্যা। এই সংখ্যাগুলোকে আমরা কখনোই p/q আকারে প্রকাশ করতে পারি না, কারণ যে সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি সেই সংখ্যাগুলোকে ভাগ করলে অ্যাটলিস্ট দশমিকের পর দশমিক ভগ্নাংশ হলেও সেটা মিলে যায়, যেটা আমরা এখানে দেখলাম। 3/5কে করলে 0.6, ঠিক আছে, কোনো না কোনো জায়গায় একটা জায়গায় গিয়ে মিলে যায়। কিন্তু অমূলদ সংখ্যায় কি হচ্ছে? কোনোদিনই মিলছে না। ঠিক আছে, এবার কোনোদিনই না মিললে এটাকে আমরা p/q আকারে লিখতে পারবো না, সেটা মনে হচ্ছে কেন? আমরা আবার আগেরটায় যাই, 0.6। 3/5কে ভাগ করলে 0.6 আসে, 0.6 থেকেও তো 3/5 আসে। সেটা কি করে আসে? 0.6 মানে হচ্ছে 6/10, তাই তো? একটা দশমিক সংখ্যা, আমি শুধু এই চেনটা দেখাচ্ছি, 0.6 মানে হচ্ছে 6/10, তাই তো? কারণ কি, আমরা জানি যে যে কোনো একটা দশমিক ভগ্নাংশ কি হয়, ওই দশমিক বাদে যে সংখ্যাটা সেটা ওপরে লিখতে হয়, আর তারপর নিচে 1 দিয়ে দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো 0 বসাতে হয়। এইভাবে তো আমরা দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশে নিয়ে যাই। তাহলে দশমিক ভগ্নাংশকে যখন ভগ্নাংশে নিয়ে গেলাম তখন 6/10 আসলো, সেই 6/10কে আমি যদি 2 দিয়ে কাটাকুটি করি তাহলে 3/5 পাবো। তাহলে দশমিক ভগ্নাংশটা একটা ঠিকঠাক দশমিক ভগ্নাংশ হলে, মানে যদি দশমিক ভগ্নাংশটা মিলে যায়, মানে পয়েন্টের পর কোনো একটা জায়গায় গিয়ে দশমিক ভগ্নাংশটা থেমে যায়, তাহলে আমি তাকে এই আকারে লিখতে পারবো। আর এটা যদি 0.6 না হয়ে 0.6325 হতো, তাহলে আমি কি লিখতাম? ওপরে লিখতাম 6325 আর নিচে লিখতাম 1-এর পরে 4টে শূন্য, ঠিক আছে, দিয়ে মিলতো না, 1-এর পরে হ্যাঁ 1-এর পরে 4টে শূন্য দিয়ে লিখতাম, ঠিক আছে, কিন্তু আমি লিখতে পারতাম p/q আকারে। এইখানে কি হচ্ছে? এ তো কোথায় শেষ হবে আমি জানি না, 1.732 তো চলতে চলতে থাকবে। তাহলে আমি ওপরে p/q আকারে লিখতে গেলে ওপরে যে পিটা লিখবো, সেই সংখ্যাটা কি সংখ্যা লিখবো তা তো আমি জানিই না। সেই জন্য এইগুলোকে আমরা বলি হচ্ছে অমূলদ সংখ্যা, যেগুলোকে p/q আকারে লেখা যায় না। তাহলে এবার জিনিসটা ক্লিয়ার হলো যে যে সংখ্যাগুলোকে আমি p/q আকারে লিখতে পারি
তারা হচ্ছে মূলদ সংখ্যা, আর যেগুলোকে পি বাই কিউ আকারে লিখতে পারি না তারা হচ্ছে অমূলদ সংখ্যা। এবার থ্যাঙ্কফুলি অমূলদ সংখ্যা নিয়ে আমাদের এই চ্যাপ্টারে কোনো কাজ নেই, আমি জাস্ট বোঝানোর জন্য এটা বলে দিলাম যে মূলদ সংখ্যা আমরা আলাদা করে কেন মেনশন করছি, কারণ অমূলদ সংখ্যা বলেও একটা জিনিস আছে, যেটা না বুঝলে পরে মূলদ সংখ্যা বোঝাটা অর্ধেক থেকে যায়। আচ্ছা, এইবারে মূলদ সংখ্যার ধারণাতে আমরা কতগুলো অঙ্ক করব। অঙ্কগুলো করার আগে ইনিশিয়ালি আমাদের মূলদ সংখ্যার কয়েকটা জিনিস আমরা জেনে নিই। যেমন মূলদ সংখ্যা আমরা কি করে পাই, কোথা থেকে আমরা মূলদ সংখ্যা পেতে পারি। যেমন একটা অঙ্ক আমাকে কেউ একটা সমীকরণ দিল, সমীকরণে কি থাকছে, যেমন 2x - 5 = 0, এর একটা সমীকরণ। এই সমীকরণটাকে আমি যদি সমাধান করতে যাই তাহলে কি করব, 2x - 5টাকে কি করব, আমরা সমীকরণ সমাধান করতে গেলে সবসময় সমীকরণের মধ্যে যে x থাকে বা y থাকে সেইটাকে বাদিকে রাখি আর বাকি সব কিছুকে ডান দিকে নিয়ে যাই। তো ইনিশিয়ালি কি করব, x এর সাথে যেটা আছে যে সংখ্যাটা ওটা ওটাকে বাদে বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো ডান দিকে নিয়ে যাই, তাই তো। x এর সাথে একটা দুটো সংখ্যা তো গুণের আকারে থাকে, ঠিক আছে। এখানে যেমন আছে 2, এই 2 বাদে বাকি সংখ্যাটা কি আছে -5, এটাকে ডান দিকে নিয়ে গেলাম। ইকুয়াল টু সাইনে কি হয়, একদিক থেকে আরেক দিকে গেলে পরে সাইন চেঞ্জ হয়ে যায়, তাহলে মাইনাসটা হয়ে যাবে +5 হলো। এবার নেক্সট লাইনে আমি কি করব, এক্স এর ভ্যালুটা বার করব কিভাবে, এবার হচ্ছে এক্স এর সঙ্গে যে সংখ্যাটা আছে সেটাকেও ডান দিকে নিয়ে যাব। এবার এক্স এর সঙ্গে যে সংখ্যাটা আছে সেটা এখানে কি আকারে আছে, গুণের আকারে রয়েছে, তাহলে ডান দিকে গেলে সেটা হয়ে যাবে ভাগের আকারে, তাহলে এটা হয়ে যাবে 5/2। এই আমি একটা মূলদ সংখ্যা পেয়ে গেলাম। তাহলে মূলদ সংখ্যা আমি কিভাবে পাচ্ছি সেটাও বোঝা গেল। তাহলে আমি যখন সমীকরণকে সমাধান করি তখন আমরা মূলদ সংখ্যা পাই। আচ্ছা, এইবারে আমরা এক্সারসাইজ 3 এর কতগুলো অঙ্কের মধ্যে ঢুকবো। আচ্ছা, অঙ্কের মধ্যে প্রথমে হচ্ছে যে আমি কয়েকটা অঙ্ক যেগুলো করিয়ে দেব সেই অঙ্কগুলো বাদে বাকি অঙ্কগুলো তোমাদের হোম টাস্ক দেব, ঠিক আছে। আচ্ছা, আমি এক্সারসাইজ 3 এর 1-এর বি এর অঙ্কটা করাচ্ছি। সেখানে কি আছে, 4p + 32 = 0। এক্স এর জায়গায় এখানে আছে পি, চিন্তা নেই কিছু। মূলদ সংখ্যা আমাকে বলেছে কি সমীকরণগুলোর সমাধান মূলদ সংখ্যার আকারে লিখতে হবে। তার মানেটা কি, মূলদ সংখ্যার আকারে লিখতে হবে মানে প্রথমে আমি সমাধান করব, সিম্পল সমাধান। এখানে পি আছে, অ্যালফাবেটের মধ্যে পি আছে, পিকে আমি বাদিকে রেখে বাকি সব কিছুকে আমি ডান দিকে নিয়ে যাব। তাহলে এটা -32 হবে, পি এদিকে চলে গেলে 32/4, তার মানে পি = কি হচ্ছে, সহজভাবে বলতে গেলে আমি কি লিখতাম, এখানে 4 8 32 লিখতাম, পরের লাইনে লিখতাম -8। কিন্তু যেহেতু এখানে আমাকে মূলদ সংখ্যার আকারে লিখতে বলেছে আমি কি লিখব, নিচে 1টাকে আমি রেখে দেব, আমি লিখব -8/1। বোঝা গেল। এমনি সমাধান আর মূলদ সংখ্যার আকারে সমাধান করার মধ্যে কি ডিফারেন্স, মূলদ সংখ্যার আকারে বলে আমি p/q আকারে রেখে দিলাম, এই পি কিন্তু ওই পি নয়, এটার সাথে গুলিয়ে ফেলো না। এখানে হচ্ছে এটা হচ্ছে অঙ্কের মধ্যে যে পিটা দেওয়া আছে, আর এখানে আমি কি p/q আকারে মূলদ সংখ্যার আকারে লিখলাম। এমনি হলে কি লিখতাম, শুধু -8 লিখতাম, নিচে 1টা আর লিখতাম না, ঠিক আছে। এবার নেক্সট একটা অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা যেমন রয়েছে, সি এর অঙ্কটা করাচ্ছি। সি এর অঙ্কটা এমনি সিম্পল, কিন্তু লোকে একটু ঘাবড়ে যেতে পারে বলে আমি করিয়ে দিচ্ছি। 11x = 0, এটাকে সমাধান করা খুবই সহজ। বাদিকে আর কোনো প্লাস মাইনাস দিয়ে কোনো সংখ্যা নেই, শুধু x এর সাথে গুণ আকারে আছে 11। তাহলে এখানে কি লিখব, এমনি হলে আমি কি লিখতাম, 0/11 = 0 লিখতাম, কারণ 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কি হতো, আনসারটা 0 হয়। কিন্তু যেহেতু মূলদ সংখ্যার আকারে রাখতে বলেছে আমি 0/11 আকারেই রাখবো, ঠিক আছে, 0টা আর লিখবো না।
আর 11 তো এখানে গুণ ছিল, সেই জন্য এদিকে গিয়ে ভাগ হয়ে গেল, তা তো বোঝাই যাচ্ছে স্পষ্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে এফ এর অঙ্কটা। এফ এর অঙ্কটা কি আছে? টি ইকুয়াল টু 8 মাইনাস 12t। তাহলে 12কে আমি কি করব, সব কি করতে হয়, অ্যালফাবেটগুলোকে একটা সাইডে নিয়ে আসতে হয়। এখানে এক্স এর জায়গায় কে আছে? টি। তাহলে এই দিকে অ্যালফাবেটটা আছে, আমি ওটাকে বাড়িয়ে নিয়ে আসবো। তাহলে টি প্লাস 12t ইকুয়াল টু হচ্ছে 8। বাদিকে কি হলো? 12t আর একটা টি যোগ হলে কত হয়? 13t ইকুয়াল টু 8। তাহলে টি ইকুয়াল টু আসছে হচ্ছে 8/13। ঠিক আছে, তাহলে টি এর আনসারটা চলে আসলো 8/13। এটা কিন্তু p/q আকারেই এসছে, এটাকে আমার আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, এটা এমনি সমাধান করতে বললেও আমার p/q আকারেই আনসারটা আসতো। তো বি সি এফ এই তিনটে করিয়ে দিলাম, বাকি অঙ্কগুলো তোমাদের হোম টাস্ক থাকবে। আচ্ছা, এবারে চলে যাচ্ছি এই এক্সারসাইজ 3 এরই 2 নম্বরের অঙ্কগুলোতে। 2 নম্বরের অঙ্কে বলেছে যাচাই করতে। 2 নম্বর অঙ্ক সোজা। 2 নম্বর অঙ্কে বলেছে যে যাচাই করছে, y ইকুয়াল টু -5/4 দিয়ে দিয়েছে। দিয়ে বলছে যাচাই করে দেখো, মানে চেক করে দেখো যে মাইনাস অফ মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই হয় কিনা। আমরা ইনিশিয়ালি এমনি জানি যে মাইনাস অফ মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই হবে। কেন? কারণ মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, সুতরাং এটা হয়ে যাবে প্লাস ওয়াই বা শুধু ওয়াই। কিন্তু এখানে এইটা বসিয়ে আমাকে চেক করতে বলেছে যে দেখো তো ওয়াই এর মানটা মাইনাস আসে কিনা। তার মানে আমার এটা যদি ঠিক হয় তাহলে আমার উত্তরটা কি আসবে? মাইনাস অফ ওয়াই, ওয়াই এর জায়গায় কি বসাবো? -5/4 করলে আনসারটা আসবে -5/4। মানে কি হবে? আচ্ছা, আমি বাম পক্ষ লিখি। এটা তো বাম পক্ষ ডান পক্ষ লেখার দরকার নেই, তাও আমি লিখছি মাইনাস অফ ওয়াই এর জায়গায় কি লিখবো? ওয়াই এর জায়গায় লিখবো -5/4। ঠিক আছে, এখানে কত আসছে? এই মাইনাসে মাইনাসে কি আসবে ভেতরে? প্লাস। তাহলে মাইনাস অফ +5/4, তার মানেই -5/4। তাহলে ওয়াই তো আসলো, তাই তো? আমি বাদিকের ফর্মটায় ওয়াই এর ভ্যালুটা বসালাম, বসিয়ে আমার ডান দিকের ফর্মটাই আসলো। -5/4 মানেই তো ওয়াই। তার মানে চেক করে আমি দেখলাম যে তার মানে মাইনাস অফ মাইনাস ওয়াই করলে শুধু ওয়াই আসে, আমার আর কোনো ডাউট রইল না। ঠিক আছে, তার মানে মাইনাসে মাইনাসে সবসময় প্লাসই হচ্ছে, হয়ে গিয়ে এটা ওয়াই আসছে। আচ্ছা, এইবারে তিনের অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। এটা করিয়ে দিলাম তো, 3-এর অঙ্কটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এবার চলে আসছি 4-এর অঙ্ক। 4-এর অঙ্কতে কি বলেছে? 4-এর এ তে বলেছে, 4-এর এরটা করাচ্ছি, 9-এর 11 প্লাস কত করলে ইকুয়াল টু 0 আসে। যে কোনো সংখ্যার সাথে কত যোগ করলে 0 আসে? যদি ওই সংখ্যাটারই মাইনাসটাকে ওর সাথে যোগ করা যায় তবেই 0 আসবে। আমি যদি 9-এর 11 মাইনাস 9-এর 11 করি তাহলেই তো 0 আসবে। তাহলে আমি 9-এর 11-র সাথে অ্যাকচুয়ালি কত যোগ করছি? 9-এর 11 মাইনাস 9-এর 11 মানে 9-এর 11-র সাথে আমি কত যোগ করছি? 9-এর 11-র সাথে আমি যোগ করছি মাইনাস 9-এর 11, তবেই তো প্লাস মাইনাস হয়ে গিয়ে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে 9-এর 11 মাইনাস 9-এর 11 করলে 0 আসবে। তাহলে এইখানে অ্যাকচুয়ালি কত ভ্যালুটা বসবে? ভ্যালুটা বসবে হচ্ছে মাইনাস 9-এর 11। এখানে মাইনাস 9-এর 11 বসালে তবেই 0 আসবে। ঠিক আছে, সিমিলারলি আমাকে যদি বলে বি এর অঙ্কটা যেটা দিয়েছে -21/29 প্লাস কত করলে 0 আসে। আগেরটায় প্লাস দেওয়া ছিল, আমি মাইনাস যোগ করে 0 করলাম। এটাতে কি আছে? মাইনাস দেওয়া আছে, তাহলে কত যোগ করব? +21/29 যোগ করলে 0 আসবে। কোনো সংখ্যার প্লাসের সাথে সেই সংখ্যার মাইনাসটাকে যোগ করলে 0 আসে, আবার কোনো সংখ্যার মাইনাসের সাথে সেই সংখ্যার প্লাসটাকে যোগ করলে 0 আসে। তাহলে কত যোগ করব?
এখানে আমি লিখবো হচ্ছে এর সাথে যদি আমি শুধু 21/29 বা +21/29 যোগ করি তাহলেই 0 আসবে। ঠিক আছে, আচ্ছা সি এর অঙ্কটা না, এফ এর অঙ্কটা কি বলছে? -8/3 ইন্টু -21/20 ইকুয়াল টু কত? এটা তো সোজা, কাটাকুটি করব। এখানে 3 দিয়ে 21কে কাটলে 7, এখানে 8-এর মধ্যে 4 দুগুণে 8, 4 5-এ 20, তাহলে 7 দুগুণে 14/5। আর এই দুটোর আগে মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। তাহলে গুণ করলে কত আসছে? +14/5। ঠিক আছে, এইবারে চলে আসি 4-এর যে লাস্ট অঙ্কটা আমি করাবো, আর বাকি অঙ্কগুলো আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেব। -15/23 গুণ কত করলে 1 আসে? আগেরগুলো ছিল যে এটার সাথে কত যোগ করলে 1 আসে, এটার সাথে কত গুণ করলে 1 আসে, এটা হচ্ছে এটার সাথে কত গুণ করলে 1 আসে। এর আগে আমরা যোগ আর বিয়োগ দিয়ে করেছি। আচ্ছা, যে কোনো সংখ্যার সাথে কত গুণ করলে 1 আসে? আমি যে 3 বলি, 3 এর সাথে কত গুণ করলে 1 আসবে? 3কে নিশ্চয়ই 3 দিয়ে ভাগ করতে হবে, তবেই 1 আসবে। যে কোনো সংখ্যাকে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করলে তবে 1 আসে। সেই সংখ্যাটা দিয়ে ভাগ করা মানে কি? আসলে 1/3 দিয়ে গুণ করা। তাহলে যে কোনো সংখ্যাকে সেই সংখ্যার উল্টোটা দিয়ে, মানে হরটা হবে লব আর লবটা হবে হর, এরকম একটা সংখ্যা দিয়ে গুণ করলে তবেই 1 আসবে। তাহলে এখানে কত হবে? এখানে বসবে হচ্ছে 23/15। 15/23কে 23/15 দিয়ে গুণ করলে 1 আসবে। কিন্তু যেহেতু একটা আগে মাইনাস আসে, সেই জন্য আমাকে -23/15 দিয়ে গুণ করতে হবে, তবেই 1 আসবে। মাইনাস দিয়ে আমি যদি না করি তাহলে আনসারটা কত আসবে? -1। 23 কেটে যাবে, 15 কেটে যাবে, আনসার আসবে -1। ঠিক আছে, তাহলে মাইনাস যদি কোনো সংখ্যা থাকে ভগ্নাংশ, তাহলে তার উল্টোটা দিয়ে গুণ করতে হবে, কিন্তু মাইনাসই নিতে হবে তার, তবেই আনসারটা 1 আসবে। ঠিক আছে, কিন্তু আমাকে যদি বলতো 3/5কে কত দিয়ে গুণ করলে 1 আসবে, আমি চোখ বন্ধ করে লিখে দিতাম কি 5/3 দিয়ে গুণ করলে 1 আসবে। কিন্তু যদি বলতো -3/5কে কত দিয়ে গুণ করলে 5/3 আসবে, আমাকে এটাকে মাইনাস করতে হতো, কারণ মাইনাসে মাইনাসে যোগ হয়ে এই গুণ হয়ে প্লাস হতো। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো করিয়ে দিলাম। 1 থেকে 4 অবধি বাকি যে অঙ্কগুলো রইলো সেগুলো সবই হোমওয়ার্ক থাকবে, ইনক্লুডিং 10। ঠিক আছে।